স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। বিদেশ গেলেই মিলে যাবে চাকরি নামে সোনার হরিণ, পাল্টে যাবে জীবন। দেশ জুড়ে এমন প্রলোভনের জাল ছড়িয়ে উৎপেতে আছে মানব পাচারকারীরা। দরিদ্র আর অশিক্ষার ফাঁদে আটকে পড়া যুবকদের আটকাচ্ছে তারা সেই জালে। বৈধ অবৈধ পথের হিসাব না করে পাড়ি জমাতে চায় তারা বিদেশের মাটিতে। এজন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিপজ্জনক সমুদ্রে বা অন্য কোনো বিপদসংকুল পথে অজানার উদ্দেশ্যে ঠেলে দেওয়া হয় স্বপ্নচারী যুবকদের। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব শামীম চৌধুরী নোমান এবং রামরুর চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকী। স্বাগত আপনাদের। চট্টগ্রাম থেকে যোগ দেবেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল ইসলাম ও সহকর্মী চট্টগ্রামের আবাসিক প্রধান মামুন আবদুল্লাহ। এছাড়া আমরা কথা বলবো সম্প্রতি মালয়েশিয়াগামী ট্রলার থেকে উদ্ধার হওয়া যাত্রী মিঠুন দাসের সঙ্গে। স্বাগত আপনাদেরও। যেই ঘটনাটা সম্প্রতি ঘটে গেল, মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারে আমরা দেখলাম গোলাগুলি এবং 6 জনের মৃতদেহ। এভাবে অবৈধ পথে কেন যাচ্ছে তরুণরা? তাহলে কি বৈধ যারা রিক্রুটিং এজেন্সি তাদের কি ব্যর্থতা এটা, নাকি আপনারা কিভাবে দেখেন এটাকে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেটা আপনি বলেছেন, আজকের এই আমরা আরেকটা টিভি প্রোগ্রামে জিনিসটা দেখলাম, এর চেয়ে হৃদয় বিদারক বা এর চেয়ে জঘন্য ঘটনা আমার লাইফে আমি 30 বছরে দেখিনি। মানে মানুষ এত কষ্ট দিতে মানুষকে পারে, যেটা অকল্পনীয়। এটার জন্য আমরা আসলে দুঃখিত। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে এটা আমাদের ব্যর্থতা কিনা যে তারা এইভাবে যাচ্ছে, আসলে জিনিসটা হয়ে গেছে যে আমাদের এই যে যুব সমাজ যারা আছেন, আমাদের যেহেতু দেশের মধ্যে এমপ্লয়মেন্ট ওরকম নাই, যার ফলে এরা একটা বড় অংশ বাইরে চলে যায় আনএমপ্লয়মেন্টের কারণে। এখন যে গত কয়েক বছর যদি আমরা দেখি, সেটা হলো যে আমাদের যে পরিমাণ এই যুব সমাজ আমাদের প্রতি বছর আমাদের এই জব লাইনে আসছেন অ্যারাউন্ড 20 থেকে 22 লাখ, সেখানে আমরা যদি যাদেরকে পাঠাচ্ছি সেই কোটাটা দেখি, তাহলে প্রতি বছর 20 থেকে 22 লাখ জমা হচ্ছে আমাদের এই বাইরে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। সেখান থেকে আপনি যদি বাইরে যাওয়ার ট্রেনটা দেখেন, সেখানে হলো 4 থেকে 5 লাখ। তার মানে আমরা যদি 6 লাখও লোক পাঠাচ্ছি, তার মানে আরও 12-15 লাখ লোক না যেয়ে থাকছে। তার মানে প্রতি বছরে এটা অ্যাড হচ্ছে। মানে 4-5 লাখ বাইরার পাঠাচ্ছে, আপনাদের মাধ্যমে যাচ্ছে। 4-5 লাখ বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি যাচ্ছে, আমাদের মেম্বারদের মাধ্যমে যাচ্ছে, মানে বৈধ পথে যাচ্ছে। কিন্তু বাকি যারা থেকে যাচ্ছে তারা তো আরো সংখ্যায় প্রতি বছর বাড়ছে এটা। তো আর যেহেতু আনএমপ্লয়মেন্ট এত বেশি আমাদের এখানে, যার ফলে লোকজন খুঁজতেছে। এই কারণে আমাদের বাইরের মার্কেটটা আরো বড় করা দরকার। এবং গত বেশ কয়েক বছর ধরে আমাদের বেশ কিছু মার্কেট আস্তে আস্তে কমে গেছে। যেমন আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার মার্কেট হলো মিডল ইস্টের। আপনি দেখবেন এটা অবৈধ পথে যাওয়াটা ঝুঁকিপূর্ণ এবং জীবনের ঝুঁকিতে পড়ছে মানুষ। আমরা দেখেছি এর আগে অসংখ্য ঘটনা ঘটেছে, সমুদ্র পথে বলেন বা স্থল পথে বলেন, নানা পথে যাওয়ার পথে। তো এই যে অবৈধ পথে যাওয়াটা যে কতটা ঝুঁকিপূর্ণ, এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য আপনারা বাইরের পক্ষ থেকে কিছু করেছেন কিনা? এটা একটা ভালো জিনিস যে আমাদের এই সচেতনতা বৃদ্ধি করার জন্য বাইরা চেষ্টা করছে, এবং বাইরাও কিছু কিছু পদক্ষেপ প্রোগ্রাম নিচ্ছে আস্তে আস্তে, যে কিভাবে অ্যাডভোকেসিগুলো করা যায়। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আমরা মিডিয়া যেটা আপনারা করছেন এখন, এবং এটা হচ্ছে বড় কোনো, এটা এত ইফেক্টিভ। এই যেভাবে আমরা যদি যারা চলে এসছেন তারা যে মর্মস্পর্শী কাহিনীগুলো, এগুলো যে এবং লোমহর্ষক কাহিনী, এগুলো যদি তারা তুলে ধরেন, এবং যারা এই পথে, আপনারা বাইরা কি কোনো কিছু করছেন? এই পর্যন্ত বাইরা যেটা চাচ্ছে সেটা হলো আমরা আমাদের তরফ থেকে আমরা যারা লোক পাঠাই, আমরা আমাদের যে সোর্সগুলো আছে তাদেরকে আমরা বারে বারে আমরা সাবধান করার চেষ্টা করি, আমাদের যেটুকু আমাদের আওতার মধ্যে আছে, যে এই পথে যেন কেউ না যায়। কারণ লিগ্যাল ওয়েতে গেলে সে সব দিকে উপকৃত হবে, আর ইলিগ্যাল ওয়েতে গেলে শুধু এইখান থেকে সে পার পাবে না, সে ওখানে গিয়ে আমি একটু যাচ্ছি ডক্টর তাসনিম সিদ্দিকীর কাছে। এই যে বিপদজনক পথে মানুষের যাত্রা, সমুদ্রে অজানার উদ্দেশ্যে ভেসে পড়ছে, কেন মানুষের এই মনস্তত্ত্বটা কেন? আসলে আমাদের দেশে কিন্তু অভিবাসনের অভিজ্ঞতাটা বেশ অনেক কয়টা বছর হয়ে গেছে, তাই না? প্রায় 30-40 বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশে যাচ্ছেন, তারপরে মালয়েশিয়াতেও সেই 97-98 সাল থেকে তারা যাচ্ছেন, যার ফলে তাদের একটা পরিচিতি এবং মাইগ্রেশন নেটওয়ার্ক একটা হওয়া আছে। অথচ আমাদের দেশে যেটা আমরা লক্ষ্য করছি, যেখানে 7 থেকে 8 লাখ লোক প্রতি বছর বিদেশে গেছেন, এবং ক্রমান্বয়ে যেটা একটা 10% গ্রোথ আমরা পরিলক্ষিত হয়েছে, সেটা আমরা দেখছি গত কয়েক বছর ধরে কিন্তু ফর্মাল চ্যানেলে রিক্রুটমেন্ট কমে গেছে, এবং সরকার বিভিন্ন মার্কেট যেগুলো আমাদের আগে ছিল সেগুলোও কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের দেশ থেকে লোক নেওয়া কমিয়ে দিয়েছে। এবং অন্যদিকে যে মালয়েশিয়ায় যে নতুন বাজারটা
আমাদের হয়েছিল এবং অত্যন্ত সুন্দর একটা G2G সেখানটায় তৈরি হয়েছিল, যেটার ভিতরে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সরকার, মালয়েশিয়ান সরকার, বাংলাদেশ সরকারের ভেতরে হয়েছিল, যার মাধ্যমে যদি লোক প্রেরণ করা যেত তাহলে হয়তো কষ্টটা কমতো। কিন্তু কার্যত আমরা দেখলাম সেই মালয়েশিয়ার বাজারেও আমরা কিন্তু খুব সামান্য লোক পাঠাতে পেরেছি, অথচ সেখানে কিন্তু বাংলাদেশি কর্মীর একটা ডিমান্ড আছে। যখনই আপনি ফর্মাল চ্যানেলের ভেতরে যে কোনো কারণেই হোক ওই মালয়েশিয়ান সরকারের বা এমপ্লয়ার আমার লোক নিচ্ছে না বা অবৈধভাবে ইত্যাদি, যারা যাচ্ছে তারা হ্যাঁ, যদি গিয়ে পৌঁছাতেও পারে তার সেখানে কি চাকরি তাদের পাবে, সেটাই চাকরি নিরাপদ? সেই রকম একটা অবস্থায় কিন্তু তখন এটা হবেই যে তারা তখন ইররেগুলার চ্যানেলগুলো বেছে নেবে। এটা খুব ন্যাচারাল, কারণ আমার যাবার আগ্রহ, ইচ্ছা সমস্ত কিছু আছে। আর ওই যে ইররেগুলার চ্যানেলটা বেছে নিয়ে ভাবছে আমি যদি একবার পৌঁছে যেতে পারি তাহলেই তো আমি চাকরি পাবো। এবং এখানে কিন্তু একটা চক্র আপনি যদি চিন্তা করেন প্রতিটা স্টেজেই কিন্তু কাজ করছে, এবং এরা আপনি মানব পাচারকারী বলেন বা মানে ওই ইনফর্মাল রিক্রুটার বলেন, এরা কিন্তু এদেরকে ওই পারে পৌঁছে দেওয়ার পরে তার নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক ধরেই সে চাকরি খুঁজে পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সে যাবার রিস্কটা নেবেই, এবং এই যাবার রিস্ক নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে সরকার একটা আইন করেছেন, তাই না, 2013 সালে যে আইনটা করেছেন, এই ল যেটা হয়েছে, আর Anti-trafficking law। এই লটার কোনো রকম প্রয়োগ বা এর ভিত্তিতে যে এই যে যারা এই মানব পাচারকারী যারা তাদেরকে ধরা এবং তাদেরকে ধরে শাস্তি দেয়া, এই জায়গাগুলো কিন্তু আমরা খুব একটা দেখছি না। অনেককে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু কেন যে ব্যক্তিগুলোকে ধরা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কার মাধ্যমে তারা যাচ্ছেন তাদেরকে ধরে নিয়ে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। সরকার কিন্তু ওই জায়গাটায় কিছু কাজ করছেন না, অথচ ফর্মাল চ্যানেলে যেটা যে অপারেট করছে না সেই জায়গাটায়ও কিন্তু দৃঢ় কোনো পদক্ষেপ দুটো জায়গাতেই নিচ্ছেন দেখা না। যাচ্ছে কোনো কার্যকর দুই পদক্ষেপ দিকেই হচ্ছে না। একটা মানে আমি একটু ঝামেলা শামীম চৌধুরীর পরিলক্ষিত কাছে যাচ্ছি। হচ্ছে। এই যে অবৈধভাবে যাওয়ার পথে মানুষ বিপদের মুখে পড়ছে এবং মৃত্যু হচ্ছে, এটা কি আপনাদের বৈধ পথে যারা যাচ্ছে তাদের উপর কোনো প্রভাব ফেলছে কিনা, কি মনে করেন আপনি? অবশ্যই জিনিসটা হচ্ছে যারা বৈধভাবে যে কাজ করছেন এবং এই অবৈধ চ্যানেলে যে লোকগুলো যাচ্ছে ওখানে তাদের সামনেই তারা প্রবলেমে পড়ছেন। এখন একই দেশের মানুষ, সে যদি এক জায়গায় সে লিগ্যাল চ্যানেলে যে ভালো চাকরি করছে, আর এরা যে তারা নানান বিপদের সম্মুখীন হচ্ছেন, তাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে একে। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি যাচ্ছেন তার যে মূল রাইটটা সেটাও সে পাচ্ছেন না, কারণ তার স্যালারিটা তখন এমপ্লয়ার তাকে চ্যালেঞ্জ করে, যেহেতু তার ডকুমেন্ট প্রপার নাই সেহেতু সে প্রপার স্যালারিটাও পাচ্ছে না, ওইখানে প্রপার সুযোগ সুবিধাটাও পাচ্ছে না, বিকজ তার একটা অলওয়েজ একটা ভয় থাকছে যে কোনো সময় হিল বি অ্যারেস্টেড। এই যে প্রবলেমটার জন্য সে কিন্তু সাফার করছে এবং আলটিমেটলি কিন্তু এটা আমার মার্কেটে প্রভাব পড়ছে, এবং এই কারণে আমার যে লিগাল চ্যানেলটা সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমার লোকগুলো যদি এখানে এই গ্যাপটা ফিল করে দেয় তাহলে লিগাল চ্যানেলের লোকের তো আমার জায়গা থাকছে না। আচ্ছা, না, আমার মনে হয় এই জায়গাটায় আপনার আরেকটা বিষয় এখানটায় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কস্ট না। এখন যেটা যারা আমাদের ইদানিংকার যে গবেষণাগুলো, অনেক ক্ষেত্রে হয়তো রিক্রুটিং এজেন্সি ইনভলভডই না এই মাইগ্রেশন প্রসেসে, এরা কিন্তু ভিজিট ভিসা বা অন্য ধরনের ভিসা নিয়ে এরা চলে যাচ্ছে, সেখানে তাদের কস্ট কিন্তু 3 থেকে 3.5 লাখ টাকার মতন পড়ছে। বেড়ে যাচ্ছে। অথচ যারা যারা অবৈধ যাচ্ছেন। পথে যাচ্ছেন তাদের আপনি দেখে থাকবেন, যারা ট্রলার ইত্যাদি করে যাচ্ছে তাদের কস্টটা 30 থেকে 40 হাজার টাকা, এবং যারা এই যে জাহাজে একটা পর্যন্ত ট্রলারে যে সেখান থেকে জাহাজে তুলে তাদের নিয়ে 30 আবার 30,000 আরেকটা, থেকে না আরো বেশি, আমরা না, যেটা তারপরে জেনেছি। যেটা হচ্ছে 2 লক্ষ টাকা হ্যাঁ, তাদের দুর্লভ। পড়ছে। আমরা একটু কথা বলে আসি, আমাদের এখানে আছেন, আমরা সরাসরি কথা বলবো মিঠুন দাসের সঙ্গে। তিনি সম্প্রতি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার পাওয়া যাত্রী। মিঠুন, আপনার অভিজ্ঞতা বলুন আমাদেরকে, সম্প্রতি যে অভিজ্ঞতার মুখে আপনি পড়েছিলেন ট্রলারে। হ্যাঁ, আমার দালাল বলে নিয়েছিল যে বড় শিপ দিয়ে নিয়ে যাবো আর কি, ক্যান্টিন দিয়ে, মানে ক্যান্টিন টানের যে শিপগুলা ওইগুলা দিয়ে নিয়ে যাবো। তারপর আরও অনেক প্রলোভ দেখাইছে যে মানে আমাদের 3 বেলা খাবার দেবে, মানে কোনো রকম কোনো কষ্ট হইব না, যে যেভাবে বাড়িতে বসে থাকি এইভাবে যেতে পারবো আর কি। তো যাওয়ার পর যখন শিপে গেলাম তখন দেখি যে দালালের কাজে কোনো মিলই নেই, মানে যা বলছিল সব কিছুই ভুয়া বলছিল আর কি। তো আমাদের প্রথম নিয়ে যায় কক্সবাজার থেকে, তারপর টেকনাফে নিয়ে যায় আর কি, একটা সোনাপাড়া গ্রামের নাম। তো ওইখান থেকে আমাদের ওইখানে 2 দিন রাখার পর আমাদের একটা মানে ট্রলারে করে, মানে মাছ ধরার ট্রলারে করে মানে ওই শিপে নিয়ে গেছে। রাত্র 9টা বাজে উঠাইছে, ওই জায়গায় নিয়ে গেছে। পরের দিন সকাল 11টা 10টা অথবা 11টা হইব আর কি।
তখন দালাল বলছিল যে আমরা গেলেই শিপ ছেড়ে দিবে, কিন্তু গিয়ে দেখি যে শিপে কোনো লোকই নেই, যে আমরাই প্রথম যাত্রী। যে ওই জায়গায় আমরা দুদিন মানে 2 দিন ছিলাম আর কি। 2 দিন থাকার পর আমাদের মানে বার্মার যে বর্ডার আছে ওইখান থেকে মানে নৌবাহিনী দৌড়ানি দিয়েছে আর কি। বার্মার দৌড়ানি দেওয়ার পর মানে একদিন এক রাত চালাই নিয়ে মানে একবার বঙ্গোপসাগরের মাঝখানে রাখছে। তো ওই জায়গায় আমরা ছিলাম 2 থেকে 3 দিন আর কি। তো ওই জায়গা থেকে আবার নিয়ে আইছে একদিন এক রাত চালায়া। তো নিয়ে আসার পর মানে মানে মেইন সমস্যা ছিল আমাদের খাবার দাবার আর কি। আচ্ছা, আপনারা কত টাকার কন্ট্রাক্ট হয়েছিল দালালের সঙ্গে যে নিয়ে যাবে আপনাদেরকে মালয়েশিয়া? আমাদের সাথে 2,20,000 টাকা আর contract হয়েছিল সমস্যা আর কি। শুরু কোথা থেকে? এই যে গোলাগুলি বা এগুলো সূত্রপাত কোথায়? ওই সূত্রপাত হয়েছে যে আমাদের পানি দিত না আর কি। মানে চায়ের কাপ দিয়ে অর্ধেক কাপ পানি দিত, 2 বেলা পানি দিত। পানির সমস্যা থেকে সূত্রপাত। তারপর কি হলো একটু পানি- বলেন আমাদেরকে ঘটনাটা। মানে পানি চাইলে মারধর করতো আর কি, আমাদের সবারই মারধর করতো। মানে কয়দিন ছিলেন আপনারা ট্রলারে টোটাল সর্বমোট? আমরা সর্বমোট টোটাল ছিলাম প্রায় 17 দিনের লোক হয়েছে 311 জন। 17 দিনে বিভিন্ন জায়গা থেকে লোক তুলেছে। হ্যাঁ, বিভিন্ন তারপর লোক- গোলাগুলির সূত্রপাতটা কিভাবে, কবে, কিভাবে, এটা একটু বলেন আমাদেরকে ঘটনা। গোলাগুলি হয়েছিল ওই দিন ছিল বুধবার সকালবেলা আর কি। আমরা ঘুম থেকে উঠছি, তো একটা লোক ওদের কাছে গিয়ে পানি চাইছিল আর কি। তো ওই লোকটার সাথে একটু ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর ওই লোকটারে মানে গলা কাইটা ফালাই দিছে সাগরে। আপনাদের সামনে গলা কেটে ফেলে দিল? হ্যাঁ, আমাদের সামনে গলা কাইটা ফালাই দিছে। তারপর মানে ওইখান থেকে আর কি ঘটনার সূত্রপাত। মানে আমরা পরে ভাবছি যে হয়তো আমরা মরে যাবো, নাহলে ওদের মাইরা ফেলাম। পরে আমরা সবাই একজোট হইয়া তারপর তাদের প্রতি আক্রমণ করা হয়েছে আর কি। তারপরে মানে যে ক্যাপ্টেনটা ছিল ও অন্য শিপে মানে সাগরে জাপ দিয়ে অন্য শিপে উঠে গেছে। উঠে গিয়ে গুলিগুলা করছে আর কি আমাদের। গুলি করার সঙ্গে সঙ্গে তারপর গুলি করার সাথে সাথে মানে আমরা প্রায় 20 থেকে 25 জন লোক মারা গেছে আর কি। গুলিটা কারা করে? কারা গুলি করে? গুলিটা করছে যে অন্য শিপের যে যাত্রী ছিল মানে ক্যাপ্টেন গুলা, ওরা গুলি করছে আর কি। ওরা কি বাংলাদেশি? না, ওরা বাংলাদেশি না, ওরা হচ্ছে দালাল চক্রের লোক। কোন দেশের লোক তারা? ওরা থাইল্যান্ডের। থাইল্যান্ডের লোক। আচ্ছা, ঠিক আছে মিঠু দাস, ধন্যবাদ আপনাকে। আমাদের চট্টগ্রামে আছেন আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ এবং সেখানে আছেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল ইসলাম। মামুন, আমরা শুনছিলাম মিঠুন দাসের অভিজ্ঞতা। আপনি যদি আমাদেরকে একটু জানান যে কোস্টগার্ডের অভিজ্ঞতাটা, কিভাবে তারা উদ্ধার কাজটা চালালো? ধন্যবাদ কিপ্রিয়া। আপনি নিশ্চয় যে এর মধ্যে জেনেছেন যে এই কোস্টগার্ডের অনেকগুলো অভিযানের মধ্যে এটি ছিল একটি অন্যরকম অভিযান। কারণ একটি জাহাজের মধ্যে গোলাগুলির পর কিছু লোক হতাহত হয়েছে, কিছু ডেড বডি পড়ে আছে। কোস্টগার্ড এটা নিশ্চিত হয়েছে। এটা নিশ্চিত হওয়ার পর কোস্টগার্ড খুব সতর্কতার সাথে সেখানে অভিযান চালিয়েছে। আর এই বিষয়ে অভিযানের যিনি চট্টগ্রাম থেকে যিনি তদারক করছিলেন জনাব ক্যাপ্টেন শহীদুল ইসলাম, আমরা তার কাছ থেকে সেই অভিজ্ঞতা জানবো। জনাব শহীদ, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনাদের অভিযান কিভাবে শুরু হয়েছিল এবং আপনারা কিভাবে সবাইকে জাহাজ সহ উদ্ধার করার একটা কঠিন কাজটি করতে পেরেছিলেন? গত 11 জুন আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে আমার কাছে প্রথম সংবাদ এলো। আমাদের যে সেন্ট মার্টিনের যে কন্টিনজেন্ট কমান্ডার আছে লেফটেন্যান্ট শহীদ, উনি প্রথম জানালেন যে এরকম সাগরে একটা জাহাজ ভেসে আছে, সেখানে 300-350 যাত্রী আছে। তো তাদের কাছে সংবাদ আছে যে কয়েকজন যাত্রী মারা গেছেন, গুলি খেয়ে মারা গেছেন। তো প্রথম নিউজ ছিল যে এই গুলিগুলো এসেছে মায়ানমারের ল্যান্ডে থেকে। আবার কেউ কেউ বলেছে যে এটা নিজেদের মধ্যে মারামারি করে হতাহত হয়েছে। তো আমরা আসলে খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপর জানতে পারলাম যে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে জানতে পারলাম যে এটা বাংলাদেশ এবং মায়ানমারের পানির মাঝামাঝি জায়গায় অবস্থান করছে এবং এটা ভেসে আসছে বাংলাদেশের দিকে। এখন সেই মুহূর্তে সাথে সাথে আমার টেকনাফের যে কন্টিনজেন্ট এবং সেন্ট মার্টিনের যে কন্টিনজেন্ট, সাথে সাপুরি আইল্যান্ডের কন্টিনজেন্ট, 3টি কন্টিনজেন্টকে আমি একসাথে মুভ করে দিলাম। সেখানে আমার 4-5টি বোট একসাথে মুভ করলো, 2 জন অফিসার সহ এবং আমাদের লোকজন সহ তারা গেল। এই বিষয়টা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ যেহেতু 8টি বোট একসাথে মুভ করলো, 2 জন অফিসার সহ এবং আমাদের লোকজন সহ তারা গেল। এই বিষয়টা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ যেহেতু আমরা কনফার্ম হতে পারছিলাম না যে কাদের কাছে গুলি আছে, কারা গুলি করেছে।
ওই ওই জাহাজের যাত্রীদের মধ্যে থেকেও বিভিন্নভাবে ইনফরমেশন এসেছে যে ক্যাপ্টেনের কাছে একটা পিস্তল আছে এবং কাদের কাছে আছে, এবং আমরা কি আদৌ জাহাজের কাছে যেতে পারবো কিনা বা জাহাজে উঠতে পারবো কিনা, আমরা সরজমিনে সব কিছু দেখতে পারবো কিনা, আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম। তো যাই হোক, ফাইনালি সেখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ ছিল, পেট্রোল জাহাজ ছিল, একটি ফ্রিগেট ছিল, এবং তারা আমাদেরকে এবং আমরা দেখেছি আপনারা খুব সাফল্যের সাথে আপনারা এই জাহাজটাকে উদ্ধার করে আনতে পেরেছেন এবং যারা অসুস্থ আহত ছিল তাদেরকে সুচিকিৎসা করে সুস্থ করতে পেরেছেন। তবে শহীদুল ইসলাম, আমাদের কাছে একটা বিষয় আশ্চর্য লাগছে যে সাগরে আমরা জানি মানব পাচার এটা নতুন কোনো ঘটনা নয়, বেশ কয়েক বছর ধরে আমরা সংবাদ মাধ্যমে যারা কাজ করি তারা দেখছিলাম, আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে এখান থেকে বৈধ অবৈধ পথে মানুষ পাচার হচ্ছে। কিন্তু পাচার করতে গিয়ে পাচারকারীরা যেখানে আগ্নেয়াস্ত্র রাখছে, সেটা আমরা মনে করি এটা আমাদের জন্য একটা নতুন একটা আতঙ্কের বিষয়, কারণ আমাদের জলসীমায় এসে তারা গোলাগুলি করবে, আর যেখানে নৌবাহিনী এবং কোস্টগার্ডের মতো নিরাপত্তা রক্ষী আছে, এইটা একটা নতুন উদ্বেগের বিষয়। আর এই উদ্বেগটাকে আপনারা কিভাবে মোকাবেলা করার চিন্তা ভাবনা করছেন? জনাব মামুন, আমরা একটু যদি স্টুডিওতে ফিরে আসি, আমরা বিরতির পর আমরা এই প্রশ্নটার উত্তর নিব। আমরা যাচ্ছি একটা বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল মামুন আবদুল্লাহর সঙ্গে, সহকর্মী মামুন আবদুল্লাহ। মামুন ভাই, আপনি যে প্রশ্নটা রেখেছিলেন যে অবৈধ অস্ত্রধারী, এবং আমরা যেটা শুনলাম মিঠুন দাসের কাছ থেকে যে থাই নাগরিকরা গুলি করেছে তার উপরে, এই যে এটা একটা নতুন একটা দিক, এটার প্রসঙ্গে কোস্টগার্ড কি করছে? তাদের কাছে কি এই সম্পর্কে তথ্য আছে কিনা যে অস্ত্রধারীরা ঢুকে যাচ্ছে আমাদের সমুদ্র সীমায়? আপনি ঠিকই বলেছেন কিবরিয়া, যে এটি একটি নতুন অনুষঙ্গ। আমরা মানব পাচার অনেক দেখেছি, অনেক সময় আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারাও দেখেছি যে অবৈধভাবে পাচারের সময় মানুষ আটক হচ্ছে, কিন্তু পাচারকারীরা গুলি করে মানুষ মেরেছে, এটি একটি নতুন দিক। এই দিক সম্পর্কে জনাব শহীদুল ইসলাম, আপনি কি বলবেন যে কারা গুলি করলো, কারা অস্ত্র আনলো, আর অস্ত্র নিয়ে যখন আমাদের সমুদ্র সীমার পাশাপাশি অবস্থায় সশস্ত্র লোক এসে গেছে, এটা নিশ্চয়ই আমাদের জন্য উদ্বেগের বিষয়। এই উদ্বেগটাকে আপনারা কিভাবে দেখছেন? আর এখানে আমরা জেনেছি দেশীয় দালাল, বিদেশি দালাল, উভয় প্রকারের দালালের একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা আপনারা আপনাদের অনুসন্ধানে কি বেরিয়ে এসছে? বিষয়টি অবশ্যই উদ্বেগের, এটা তো আমরা বুঝতেই পারছি। আমরা এ যাবৎ 751 জন যাত্রী এবং ক্রুকে আমরা উদ্ধার করেছি, এর মধ্যে মায়ানমারের আছে, থাইল্যান্ডে পেয়েছি আমরা, বাংলাদেশে পেয়েছি, এবং এই যাত্রীগুলো যারা নিয়ে যাচ্ছে তারা অবশ্যই বাংলাদেশ, মায়ানমার এবং মালয়েশিয়া বা থাইল্যান্ডের। তো কাদের কাছেও অস্ত্র আছে এই বিষয়টা তো আমরা বলতে পারছি না, কারণ যারা দালাল, বাংলাদেশি দালাল, মায়ানমারের দালাল, তাদের নিজেদের প্রয়োজনে তারা অস্ত্র ব্যবহারগুলো করছে। এখন আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে কারা কারা আপনার অস্ত্র ব্যবহার করছে। আমরা শুনেছি যে ক্যাপ্টেন, যে জাহাজের ক্যাপ্টেন, তার কাছে অস্ত্র ছিল, তার মানে হচ্ছে যে যাদের ক্রু আছে হয়তো ক্রুদের কাছে অস্ত্র আছে, যারা দালাল তাদের কাছে অস্ত্র আছে। তো বাংলাদেশের যে দালালগুলো আছে সেগুলি তো আমাদের পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন চেষ্টা করছে। আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি, ইতিমধ্যে 79 জন দালালকে শনাক্ত করতে পেরেছে আমাদের পুলিশ প্রশাসন। আমি কথা বলেছি কক্সবাজারের সম্মানিত এসপি মহোদয়কে, মহোদয়ের সাথে উনি আমাকে ইনফরমেশন দিয়েছে ইতিমধ্যে 12 জনকে তারা আটক করেছে এবং বাকি 90 জনকে তারা শনাক্ত করতে পেরেছে। তো আমি নিশ্চিত যে আমরা অবশ্যই বাংলাদেশের দালালদেরকে। আচ্ছা, আমরা একটা বিষয় দেখছি যে দালালরা নিয়ে যাচ্ছে অনেক গরিব মানুষকে নিয়ে যাচ্ছে। আপনাকে আমরা আবার আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমার প্রশ্ন থাকবে এই জায়গাটায় ওনার কাছে, এই যে যাদেরকে ধরা হচ্ছে, দালাল যাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে কোন আইনে মামলা দেওয়া হচ্ছে? আমাদের কিন্তু নারী শিশু পাচারকারী একটা আইন আছে। আপনাদের কোনো গবেষণা আছে কিনা যে তারা মামলা হয় না? না, হচ্ছে না তো মামলা এদের বিরুদ্ধে, সেই সব আইন দিয়ে তথ্য আছে রামরুর কাছে তথ্য আছে যে মামলাগুলো হওয়া প্রয়োজন। এই মন্ত্রণালয়, আমি যদি বলি এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার এন্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি, আজ পর্যন্ত কিন্তু কোনো মামলাতে যায়নি।
তাকে তো অবশ্যই একটা আইন হয়েছে, সেই অনুযায়ী মামলায় যাওয়া উচিত। আর আরেকদিকে হচ্ছে চিহ্নিত দালালদের, যাদের কথা বলা হচ্ছে এখানটায়, এদের চিহ্নিত করা হয়েছে কিন্তু 3 থেকে 4 বছর ধরে চিহ্নিত করা হয়েছে, বারবার বলা হচ্ছে। বারবার কিন্তু মামলা থেকে আমরা পত্রপত্রিকায় দেখেছি তাদের নামে মামলা হয় 15-16টা মামলা থাকে, তারপরে তারা এবং ছাড়া পেয়ে ইনানি যায়। বিচে আমরা যেটা খবর পেয়েছি সেখানে একটা পাচারকারীদের হাট আছে, সেখানে গিয়ে সবাই হাজির হয় এবং সেভাবে চলে। আর এটা এখন ছড়িয়ে গেছে, যেটা ভয়ের বিষয়টা যেটা হচ্ছে, আগে এটা কিন্তু লোকালি তারা লোক ওই জায়গা থেকে সংগ্রহ করতো, কক্সবাজার মিঠুন তার দাস তার আশেপাশের উদাহরণটা, জায়গা মিঠুন থেকে। দাসকে recruit কিন্তু করা হচ্ছে নরসিংদী হ্যাঁ, থেকে। এখন যেটা নরসিংদী, কিন্তু আমাদের সম্প্রতি যে গবেষণাটা হয়েছে সেটাতে আমরা পেয়েছি দক্ষিণ থেকে লোক, অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, তারপরে ঝিনাইদহ, এইসব জায়গা থেকে মানে কিন্তু দেশের লোক সব recruit অঞ্চলে করা তারা ছড়িয়ে হচ্ছে। পড়েছে। আরেকটা ওই দিক বিষয় থেকে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে গোলাগুলি এবং মৃত্যু, আপনি বলছিলেন যে এই মৃত্যুর ঘটনা নতুন নয়, না। ইউরোপে যখন পাঠায় তখন এরকম ঘটনা ইউরোপে এবং বহুদিন ধরেই কিন্তু এই যে যায় এই বিপদসংকুল পথের ভেতরে, যখন যদি 9 দিনের ভিতর পৌঁছানোর কথা, অনেক সময় দিক হারিয়ে ফেলে। দিক হারিয়ে ফেললে কিন্তু 9-10 দিনের জায়গায় যখনই আরো বেশি দিন চলতে থাকে, তখন কিন্তু একজন একজন করে ওরা মেরে ফেলে এবং মেরে এদেরকে ইয়ে করে দেয়। ওই যে পানির অভাবে মারা যায়, মানে তৃষ্ণার্ত হয়ে মারা যায় অনেকেই কিন্তু পানির অভাবে। তো এই মৃত্যুগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি, কিন্তু আমাদের সরকার, আমি বলবো, সেইভাবে ইররেগুলার মাইগ্রেশনের দিকে দৃষ্টি দেননি। দিলে কিন্তু তাহলে এই জায়গাগুলো আরো আগেই সমাধান হতো এবং কঠোর শাস্তির বিধান। উল্টা বরং আইনের ভিতরে বলা হচ্ছে যে যে যাচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে। আর যে যাচ্ছে সে তো যাবেই, কারণ ফর্মাল চ্যানেলে তুমি যাওয়া বন্ধ করে রেখে দিয়েছো। আমি একটু যাচ্ছি শামীম চৌধুরীর কাছে। এই যে অবৈধ পথে যাওয়া, এটা নিয়ে বাইরা তার কোনো সদস্যের বিরুদ্ধে কখনো অভিযোগ পেয়েছে বা কোনো ব্যবস্থা নিয়েছে? আপনাদের কারো বিরুদ্ধে কখনো অভিযোগ উঠেছে? প্রথমে আপনাকে বলছি যে অবৈধভাবে বাড়ার কোনো সদস্যের মধ্যে জড়িত নয়, কারণ অবৈধভাবে হলে তো বাড়া মেম্বারের দরকার হয় না। কারণ আমি যদি অবৈধভাবে কাজটা করতে পারি, তাহলে আমি এত পয়সা দিয়ে বা সিকিউরিটি ডিপোজিট করে আমি কেন আসবো? সুতরাং বাড়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা হলো 1 নম্বর কথা। আর আমাদের কথা হলো, যেই এটার সাথে সম্পৃক্ত থাকুক, আইন দেশের আছে, মন্ত্রণালয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, তারা এই ব্যাপারে দেখে যারা এই কাজটা করে থাকেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার। আপনি এটা যেই বলছিলেন হোক। যে আমাদের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, মালয়েশিয়া একটা তার উদাহরণ, এবং মধ্যপ্রাচ্যের কথা আপনি বললেন। এই শ্রমবাজার, নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করা বা এই যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো আবার উন্মুক্ত করার ব্যাপারে আপনাদের কোনো পারসুয়েশন, এই দেশের সরকার হোক বা ওই দেশের সরকার হোক, কারোর সঙ্গে কোনো যোগাযোগ বা কিছু করেছেন? আপনাদের উদ্যোগ কি? ধন্যবাদ আপনাকে। এটা ঠিক আছে, আমরা যেটা পারসুয়েশন যেটা করা দরকার পুরানো মার্কেট বা নতুন মার্কেটের জন্য আমরা আমাদের ওয়েতে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখানে যেটা হয় যে কোনো মার্কেট আপনাকে খোলার জন্য সরকারি পর্যায়ে একটা এমইউ করতে হয়, এবং এখানে সরকারকে মেইনলি মূলত আমরা শুনেছি যে সরকার মালয়েশিয়ায় করেছে এবং আরো কিছু আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম স্বল্প খরচে মালয়েশিয়ায় পাঠাবে 40,000 বা এরকম বলা হয়েছিল। সেটার কি অগ্রগতি আপনাদের? সেটার অগ্রগতি যেটা হলো, গত 1.5 বছর এই পর্যন্ত খোলা পড়ে একটা ভালো পদ্ধতিতে মানুষকে কম পয়সায় পাঠাবার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখলাম, গত 1.5 বছরের এই 12 মাস বা 1.5 বছর যেটা হলো, তার মধ্যে অ্যারাউন্ড 4.5 থেকে 4,500 লোক গিয়েছেন। ওইখানে কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এখনো। এই সরকারিভাবে যাওয়ার আগে কত যেত বছরে? তার আগে যেমন 2007 এবং 8-এ প্রায় অলমোস্ট মালয়েশিয়াতে গিয়েছে প্রায় 4 লাখ 4.5 লাখ লোক। এবারও যেতে 4.5 লাখ, এবার গেছে 4,500। 4.5 মাঝখানে এটা তো বন্ধ ছিল, মাঝখানে এটা প্রায় 5-6 বছর বন্ধ ছিল। মানে 10 ভাগের 1 ভাগে চলে এসেছে। না, আরো অনেক কম। আরো অনেক কম। আচ্ছা, এটা এইভাবে কমে যাওয়ার কারণটা কি? মানুষের তো আগ্রহ আছে, যেতে পারছে না একটা কেন? হলো যে আমাদের ওদের ডিমান্ড আছে, আমাদের সরকারি পর্যায়ে এটা নেগোশিয়েট করে সরকারি পর্যায়ে কাজটা করা হচ্ছে। যেহেতু মালয়েশিয়াতে আমরা কাজ করছি না, মালয়েশিয়াতে আমরা এই ডেভেলপমেন্টটা সরকারি পর্যায়ে হচ্ছে, এবং তাদের সাথে মালয়েশিয়ান সরকারের কি এগ্রিমেন্ট হচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা আমাদের মন্ত্রণালয় বা আমাদের যারা এই ব্যাপারে কাজ করছেন তারা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। তবে না, G2G কে পুনর্মূল্যায়ন করা এখন ভীষণভাবে প্রয়োজন, কারণ সরকার চোখ বন্ধ করে থাকছে যে এয়ারপোর্ট দিয়ে যে মানুষগুলো যাচ্ছেন, এতগুলো ফ্লাইট কি করে চলে মালয়েশিয়াতে? এগুলো কি টুরিস্ট? এই যে প্রতিদিন 2টা ফ্লাইটও রয়েছে, এরা তো সব অবৈধভাবে ওইখানে চলে যাচ্ছে। প্রতিদিন ফ্লাইট,
তাহলে সরকার কি জানেন না, মন্ত্রণালয় কি জানেন না? কিন্তু মানে তারপরেও টুরিস্ট তো ভিসায় গিয়ে তারা গিয়ে কাজের তারা জন্য কাজে যাচ্ছে, কারণ কাজের তো চাহিদা আছে ওইখানটায়। আর বাংলাদেশি কর্মীদের একটা বিশেষ চাহিদা আছে এমপ্লয়ারদের কাছে, বলে যে তারা খুব মালয়েশিয়ার। দ্রুত কাজ ধরতে পারে বাংলাদেশি মালয়েশিয়ার কথা কর্মীরা। বলছেন আপনি। এক্স্যাক্টলি। এখন মায়ানমার আমাদের মার্কেটটা নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু ভবিষ্যতে আর সেই জায়গায় গিয়ে আমরা সেভাবে একটু ঢুকতে মিঠুন পারবো না। দাসের কাছ থেকে আসি, তার কাছ থেকে একটু সর্বশেষ শুনে আসি। মিঠুন, আপনার যে অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এরপরে ভবিষ্যতে যদি কেউ এভাবে যেতে চায় তাহলে তার প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন। আমি এটাই বলতে চাচ্ছি যে সবার কাছে দেশবাসী মানে অবৈধভাবে যেন কেউ ব্যক্তি আর না যায়, মানে সবার কাছে অনুরোধ। কারণ আমি দেখে আইছি যে এই জায়গায় যে কি কষ্ট, মানে মৃত্যুটা যে কি জিনিস, আমি ওটা দেখে আইছি আর কি। তো সবার কাছে অনুরোধ যে অবৈধভাবে যেন কেউ না যায়। ধন্যবাদ এটাই আমার মিঠুন আপনাকে। তো যে প্রসঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এখন বৈধ পথে বন্ধ হয়, অবৈধ পথে যাচ্ছে, এবং বেড়ে গেছে। সরকারের যে G2G সেটা আবার পুনর্মূল্যায়ন, সেটার সম্পর্কে আপনারা কি কোনো স্টাডি করেছেন যে আগের মালয়েশিয়া যাওয়ার ট্রেন্ড এখন কত, এরকম কোনো? স্টাডি আমাদের একটা এর ভেতরেই আমাদের একটা গবেষণা শেষ হয়েছে, যেখানটায় আগে কত যাচ্ছে এটা তো আমরা সবাই জানি, এটা তো সরকারেরই ডেটা আছে। যে এক সময় মালয়েশিয়া কি করে, এক দেশের থেকে কয়েক বছর নেয়, তারপরে আবার সেই দেশ বন্ধ করে আরেক দেশ থেকে নেয়। আমাদের এখান থেকে 97-এ নিয়েছিল, প্রায় 5 লাখের মতো লোক গেছে। তারপরে আবার এটা বন্ধ হয়ে গেছিল, 2007-এ আবার এটা খুলেছিল, তখন আবার 5 লাখের মতো লোক সেখানটায় গেছে। তারপরে আবার এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার এটা এই G2Gর মাধ্যমে এটা খোলা হয়েছে। এখন G2Gর মাধ্যমে যখন খোলা হলো, সেখানটায় কিন্তু এই G2Gটা খুব ভালো থাকলেও এ লোক পাঠাতে ব্যর্থ হয়েছে। যখন একটা প্রক্রিয়া, একটা ভালো উদ্দেশ্য হলেও সেটা যদি ব্যর্থ হয়, সেটাকে তো মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে অন্য কিভাবে এখানে আবার মার্কেটটায় ঢোকা যায় সেটা চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা হবে এই ব্যাপারে। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। বাইরার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তারা বিদেশ পাঠাতে অনেক বেশি টাকা নেয়, যার জন্য মানুষ আকৃষ্ট হচ্ছে অবৈধ পথে যাওয়ার জন্য, কারণ সেটা তুলনামূলকভাবে খরচ কম। আপনাদের টাকা নেওয়াটা কি অযৌক্তিক, কি মনে করেন, কি বলবেন আপনি? না, অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা কথা বলি, যেটা হলো যে আমার প্রফেশন এটা, এখানে এই প্রফেশন থেকেই আমি আমার আর্নিং করে আমার ফ্যামিলি আমাকে চলতে হচ্ছে। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে মাইগ্রেশন কস্ট কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক বেশি, সেটা নিউমারাস রিজন আছে, আমি এত অল্প সময় আপনাকে সেটা বোঝাতে পারবো না। বাট বাইরা এই ব্যাপারে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং এখনও নিচ্ছে, যাতে মাইগ্রেশন কস্ট কমানো যায়। এবং এটা একবারেই আপনার কমে আসবে না, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা যে পদক্ষেপগুলি এখানে সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে। বাইরার মেম্বাররা যারা আছেন তারাও একা পারবেন না, গভর্নমেন্ট একা পারবেন না, এটাকে সবাই সম্মিলিতভাবে সরকার, মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিরা যারা আছেন অ্যাসোসিয়েশনে, প্লাস আপনার সিভিল সোসাইটিতে যারা আছেন, আপনারা আছেন, সবাই মিলেই কিন্তু এটাকে কাজ করতে হবে এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। আলটিমেটলি তো এটা বাইরারই, মানে আপনাদের কাছেই মানুষ টাকা দিচ্ছে এবং আপনারাই নিচ্ছেন, প্রধান ভূমিকা তো আপনাদেরকেই নিতে হবে। আমরা নিচ্ছি এই ব্যাপারে, আমরা যথেষ্ট কাজ করছি এবং আমরা আগের থেকে কি কমেছে কস্ট? অবশ্যই। আপনি এখন মার্কেট খুললে, এখন মার্কেট তো বন্ধ, আপনার জিনিসটা হচ্ছে কি, এটা অনেকটা সাপ্লাই ডিমান্ডের মতো। আপনি যদি আমার এখানে সাপ্লাই চেনে এত বেশি লোক আসছে আর সেখানে আমার ডিমান্ড হচ্ছে এত কম, সেই কারণেই কিন্তু এটা অনেকটা প্রবলেম ক্রিয়েট করে। আরেকটা হলো যে এখানে একটা ভালো সিস্টেম যেটা চালু করেছেন আমাদের মন্ত্রণালয় থেকে, যেটা হলো এখন ডাটাবেস করা হয়েছে। ডাটাবেস একটা খুবই চমৎকার উদ্যোগ, যেখানে এই যে আমাদের যে দালালরা মাঝখানে কাজ করেন তাদেরকে এই ডাটাবেস থাকাতে আমরা ডাইরেক্টলি সরাসরি সেই ডাটাবেস থেকে সংগ্রহ করতে পারি। এখন এই ডাটাবেসটা কাজ করতে হলে আমাকে একটা গ্রহণযোগ্য মাইগ্রেশন কস্ট ফিক্স আপ করতে হবে এবং এটা আলোচনার মাধ্যমে এক এক দেশের জন্য এক এক রকম, এক এক দেশের খরচ এক এক রকম থাকে। সেই মাইগ্রেশন প্রসেসে যে খরচগুলো থাকে, আমাদের মিনিমাম আমাদেরও একটা সম্মানজনক একটা লাভের অংশ থাকতে হবে এর মধ্যে, যেটা সার্ভিস চার্জ বলি আমরা, যেটাই বলি। এটাকে নিয়ে আমরা যদি সবাই মিলে যদি আমরা একটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে একটা চার্জেস আমরা ফিক্স আপ করি, এবং সেটা আমার দৃঢ় বিশ্বাস যে বাইরা সব মেম্বাররা অনেক সচেতন এখন এবং তারা এটা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা এটা পালন করবে। এই কস্ট ফিক্স করার ব্যাপারে কি সরকারের সঙ্গে আপনাদের কোনো মিটিং হয়েছে? অবশ্যই আমাদের রেগুলার বসা হচ্ছে, সরকার মন্ত্রণালয় ব্যাপারে যথেষ্ট সচেতন, তারাও আমাদের সাথে বারবার বসছেন এবং আমরা চেষ্টা করছি। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনি বলেছিলেন যে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা আছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে, কিন্তু আবার আমরা বাস্তবে যেটা দেখছি সেটা হচ্ছে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়।
বিভিন্ন দেশের লোক নেওয়া বন্ধ করেছে। তো এই বৈপরীত্যের কারণটা কি? যদি চাহিদাই থাকে তাহলে শ্রমবাজার বন্ধ হয়ে যাবে কেন? এখানে অনেকগুলো ব্যাপার কাজ করে, সময় লাগবে বলতে, কিন্তু খুব তাড়াতাড়ি খুব বলতে সংক্ষেপে গেলে যদি একটু বলতে পারেন। সবচেয়ে প্রথম কথাটা হচ্ছে যে এখানে আপনার বিভিন্ন মন্ত্রণালয় এই জায়গাটায় অপারেশনাল, তাই না? আমার এম্বাসিগুলোতে কাজ করছেন ফরেন মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তো সেইখানে যে আমাদের কর্মীদের নিয়ে যে ইমেজ ক্রাইসিস তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, যে তারা এই অপরাধে যুক্ত, ওই অপরাধে যুক্ত, এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, এগুলোর ব্যাপারে কাজ করার কথা ছিল কিন্তু ফরেন মিনিস্ট্রি সেই জায়গায় প্রেস বা কোনো কিছুর সাথে যে এরা বাংলাদেশি কর্মী নয়, অথবা যারা ক্রাইমের সাথে যুক্ত আছেন তারা অন্য ব্যক্তি, তারা মাইগ্রেন্ট ওয়ার্কার নন, এই ধরনের কোনো ইমেজ বিল্ডিং এর দিকে আমার ফরেন মিনিস্ট্রি কোনো কাজ করেননি। প্রেসের সাথে সেই ধরনের কোনো যোগাযোগ তারা করেন না, এবং যেই ধরনের যে বিষয়গুলো ওইখানে যারা রয়েছেন বিভিন্ন অসুবিধায় যখন পড়ছেন তাদেরকে যেই সহযোগিতাগুলো দেওয়ার কথা, এই প্রসঙ্গে বলে রাখি, সম্প্রতি ইন্টারপ্রেটার, ইরাকে যে ঘটনা ঘটলো, ইরাকে আমাদের প্রায় 14,000 বাংলাদেশি আটকা পড়ে আছে এখন, তাদের বিরুদ্ধে। এটাই। এবং এই যে ইরাকে যাওয়া প্রসঙ্গেও কিন্তু আমরা বলেছিলাম যে এগুলো রিস্কি ডেস্টিনেশন, এগুলোতে ইন্ডিভিজুয়াল উদ্যোগে চলে যাচ্ছে, সরকারের পারমিট করা ঠিক হচ্ছে না, এবং এরা কিন্তু বিপদে পড়তে পারে। লিবিয়াতেও একই অবস্থা, কিন্তু এখন তারা এটা বন্ধ করছেন, কিন্তু এই ইললিগ্যাল প্রসেসে যাওয়াটা কিন্তু এইসব জায়গায়ও চালু রয়েছে। অর্থাৎ আন্তঃ মন্ত্রণালয় কোঅর্ডিনেশন ছাড়া এই ইনফর্মাল বা ইররেগুলার চ্যানেলে যাওয়া কিন্তু তারা বন্ধ করতে পারবেন না। হোম মিনিস্ট্রির মাধ্যমে যদি এই যে এটা তো ইমিগ্রেশনের গেল ক্লিয়ারেন্স আপনার নিয়ে চলে যায়। আপনার অবৈধ পথে যাওয়া। আমি যেটা বলছিলাম, আমরা যদি শ্রমবাজার বন্ধ হচ্ছে কেন? শ্রমবাজার বন্ধ হওয়ার একটা হচ্ছে যে ওইসব দেশে ইমেজ ক্রাইসিস তৈরি করে আমরা কিন্তু আমাদের শ্রমিক অর্গানাইজড নয়, আমাদের শ্রমিক ক্রাইম করছে, এই ধরনের একটা ব্যবস্থায় নিয়ে গেছি। অন্যদিকে আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, যে পরিমাণ কাজ তারা ওই দেশে তাদের শ্রমিকদের দেখভাল করতে যেয়ে করে, যার ফলে কিন্তু একটা শ্রীলঙ্কান শ্রমিককে নিয়োগ দায়িত্বটা কার? আমাদের ওই দেশে যে মিশন থাকে, আমাদের যে মিশনে, অভ্যস্ত ওই আমার মিশন সেই জায়গাটায় ফেল করছেন, এবং আমাদের কিন্তু লেবার অ্যাটাচে দেয়া হয়েছে, সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু আন্তঃ মন্ত্রণালয় কোঅর্ডিনেশনের অভাবে আমি দেখছি লেবার অ্যাটাচেগুলো অনেকেই কাজ করতে পারছেন না। অথচ যেমন এমআরপি পাসপোর্টই ধরেন, যে সার্ভিসগুলি দেওয়ার কথা ধরেন, ওই প্রতিটা জায়গায় কিন্তু এই মিনিস্ট্রির মধ্যে ভাগ করে নিয়ে তারা কাজ করছেন, বিধায় কোঅর্ডিনেশনের অভাবেও কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আমাদের বাজার সংকোচনের জায়গায়, যেই জায়গায় যে সার্ভিস দেওয়ার কথা সেই সার্ভিস দিতে তারা পারছেন না। এবং আমি বলবো এই যে লেবার অ্যাটাশের প্রচুর কাজ থাকার কথা, কিন্তু আমি অনেক জায়গায় দেখে আসছি লেবার অ্যাটাশে ওখানটায় মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন। কি করে ভর্তি হতে চাচ্ছেন? অর্থাৎ তার হাতে কাজ নেই। কাজ কেন নেই? আন্তঃ মন্ত্রণালয় কোঅর্ডিনেশনের অভাবে কাজ নেই। সাফার করছে কে? বাজার সাফার করছে। জি, ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।